মানে একটি দল যখন বিপর্যয়ে থাকে তখন কিন্তু কেউ নেই, কিন্তু যখনই একটা দল যখন ক্ষমতায় আসে দেখা যাবে যে সেই রাস্তাটা ভাই এখন মানুষের জন্য চলাচলের জন্য আপনার দলের কার্যালয়ের সামনে দিয়ে সাধারণ মানুষের চলাচলের জো থাকে না। শুধু রাজনৈতিক বিষয়টা দিয়ে বিশ্লেষণ করা যাবে না, এটা এখানে একটা সমাজতাত্ত্বিক আমাদের সমাজ কাঠামো একটা কারণ আছে। কিন্তু তারপরে আমি আরেকটি বিষয় এখানে যোগ করতে চাই যে বাংলাদেশের রাজনীতি এখন পর্যন্ত 54 বছরের যে রাজনীতি বাংলাদেশের, এই রাজনীতিটার ক্ষেত্রে একটা দৈন্যদশায় আমি বলবো যে সেটি হচ্ছে যে ক্ষমতার বলে একটা বিরাট অংশ তারা কিন্তু মানে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্ষমতার সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। এবং এখানে কিন্তু আমি মনে করি যে প্রতিটি রাজনৈতিক দলের তাদের আভ্যন্তরীণ শৃঙ্খলাটাকে জোরদার করা দরকার। এখানে দেখা যাবে যে সাম্প্রতিক সময়ে যেমন বর্তমান ক্ষমতাসীন দলের যিনি দ্বিতীয় ব্যক্তি, যিনি মোটামুটি বিগত দীর্ঘ সময় দলের নেতৃত্ব দিয়েছেন মাঠে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি পর্যন্ত বিভিন্ন তাদের সভা সমাবেশে কর্মীদের শৃঙ্খলার জন্য কিন্তু তাকেও দেখা যায় যে বেশ মেজাজ বা তার হারাতে হয় এই যে জায়গাটা। এবং আমি বিশেষ করে আমার বাড়ি বগুড়ায়, আমি খেয়াল করি আমার বাড়িটি বিএনপির রাজনৈতিক যে কার্যালয় তার নিকটেই, আমাকে বাজার করতে হয়। মানে একটি দল যখন বিপর্যয়ে থাকে তখন কিন্তু কেউ নেই, কিন্তু যখনই একটা দল যখন ক্ষমতায় আসে দেখা যাবে যে সেই রাস্তাটা ভাই এখন মানুষের জন্য চলাচলের জন্য আপনার দলের কার্যালয়ের সামনে দিয়ে সাধারণ মানুষের চলাচলের জো থাকে না। মানে এই যে রাজনীতিটা, এবং দেখবেন যে মানে আগে এক দল ছিল রাস্তাঘাটের দুপাশে মানে আপনার কোনো সুন্দর লেখা চোখে পড়বে না। তো এই যে অস্থিরতাটা, এখানে আমি মনে করি প্রতিটি রাজনৈতিক দলকে তাদের আভ্যন্তরীণ শৃঙ্খলাটা দিকে নজর দেওয়া দরকার। এবং এটার একটা কারণ আছে, এটার একটা অর্থনৈতিক কারণ আছে, এটার একটা অর্থনৈতিক কারণ আছে। আমি বলি আপনাকে, বাংলাদেশ লেবার স্টাডিজের সর্বশেষ যে পরিসংখ্যান, সেখানে দেখা যায় কি আমাদের দেশের কিন্তু অর্থনীতি কর্মকাণ্ড ইনফর্মাল ইকোনমির সাইজটাই প্রায় 87%। আচ্ছা, এমনকি যদি শিল্প প্রতিষ্ঠানগুলোতে গেলে কমপ্লায়েন্স ইন্ডাস্ট্রি অর্থাৎ ফর্মাল ইন্ডাস্ট্রিতেও কিন্তু আপনি ক্লাসিফাইড ওয়ার্কফোর্স পাবেন না, আপনি কিন্তু ফর্মাল ওয়ার্কফোর্স পাবেন না। সেখানে কিন্তু ওয়ার্কফোর্সটার ক্ষেত্রে দেখা যাবে ইনফর্মাল। এই যে অনানুষ্ঠানিক অর্থনীতি, তার মানে কি আমাদের দেশের কিন্তু মানে আপনি শিশু শ্রম নিয়ন্ত্রণ হচ্ছে না, এবং বিপুল সংখ্যক প্রতি বছর যে পরিমাণ শ্রমবাজারে আসছে, আমরা যেহেতু তাদের কর্মসংস্থান দিতে পারছি না, যেহেতু তাদের শিক্ষাটা শ্রমবাজারের উপযোগী হচ্ছে না, যেহেতু নানা প্রকার অস্থিরতা, এবং এই যে গতকাল বাজেট বক্তব্যে আপনি যদি দেখেন, বিভিন্ন বিশ্লেষণতে দেখেন যে আমাদের প্রবাসীদের উপরে সংসদে একটি আলোচনা হলো, কি মর্মান্তিক ঘটনা, প্রতিটি ঘটনা। এবং আপনি দেখবেন যে সমাজের একটা বিরাট অংশ গ্রামে গঞ্জে এটা ভিসিআর সাইকেল, একটা পাপের জগৎ তৈরি হয়েছে। আপনি ভূমধ্যসাগরের কথা বলেন, আন্দামানের কথা বলেন, যে কোনো জায়গায় সাগর ডুবে যাচ্ছে, দেখবেন তার মধ্যে বাংলাদেশ আছে। সুতরাং যেখানে সমাজের এই চিত্র, সেখানে অস্থিরতা খুনোখুনি। আমি এই জন্য আগের টার্মে আমি বলেছিলাম যে এই জিনিসটিকে শুধু সিঙ্গেল আউট করা, ভাইয়ের সঙ্গে এখানে আমি একমত যে একমাত্রাই এই জিনিসগুলোকে আপনি বলছেন যে এটা দলীয় অন্তর্কন্দলে এটা খুনোখুনি হয়েছে, কিন্তু যদি আপনি বৃহত্তর ক্যানভাসে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এর পিছনে আমাদের অনেকগুলো রাষ্ট্রীয় ব্যর্থতা, সামাজিক অস্থিরতা এবং আমাদের পুরো সমাজ কাঠামোর মধ্যে একটি অসুস্থতার প্রবণতা এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে দেশকে যে বিশ্বের বিভিন্ন দেশ, আমি আপনাকে একটা উদাহরণ দিই, মাহাথির মোহাম্মদের এটা গল্পটা গল্প মানে হলো ফ্যাক্ট থেকে কিন্তু কিছুটা ডিস্টর্ট হয়। মাহাথির মোহাম্মদ যখন প্রথম ক্ষমতায় আসলেন 60-এর দশকে, তারও আগে, তখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যেটা বাংলাদেশ ফেস করছে, রাস্তার শৃঙ্খলাহীনতা। এক পর্যায়ে গল্পটা চালু আছে এরকমভাবে যে এক পর্যায়ে তিনি পুলিশ প্রধান এবং ওই যে সার্জেনদেরকে ডেকে বললেন যে গুলি করার নির্দেশ দিলেন। তো তখন ইতস্তত হলো যে গুলি করলে তো এটা একটা অন্য দিকে চলে যাবে, কিন্তু তিনি অ্যাডামেন্ট ছিলেন। শেষ পর্যন্ত আলোচনা করে সার্জেন্ট প্রধান বললেন, স্যার
গুলি কি ডাইরেক্ট করা হবে নাকি ভয় দেখানোর জন্য, পরে সিদ্ধান্ত হলো ভয় দেখানোর জন্য। কিন্তু ঘটনাক্রমে প্রথম গুলিতে কিন্তু একজন মানুষের মৃত্যু ঘটে যায় এবং তার যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। কিন্তু মাহাথির মোহাম্মদ কিন্তু খুবই অ্যাডামেন্ট ছিলেন, তিনি খুবই অ্যাডামেন্ট ছিলেন। তিনি বলেছিলেন যে দায় দায়িত্ব আমার, এবং তিনি কিন্তু কিছুদিন বললেন যে না, এটা চালু থাকবে যতক্ষণ পর্যন্ত না আস্থার শৃঙ্খলা না আসবে যে কোনো একটা রাষ্ট্রকে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে 47-এ আমরা একটা ভূখণ্ড পেয়েছি, 71-এ আমরা স্বাধীনতা পেয়েছি, 90-এ একটা অভ্যুত্থান হয়েছে, 24-এ আরেকটি বড় গণ অভ্যুত্থান হলো, আমাদের কাছে কারো কারো কাছে বিপ্লব। কিন্তু রাষ্ট্রের যে পুনর্গঠন প্রক্রিয়া, পুরা সমাজ অর্থনীতিকে যে ঢেলে সাজানোর যে পরিপূর্ণ সংস্কার, এটি কিন্তু আমরা শুরু করতে পারি। অনেক পরিবর্তনের কথা এই ক্ষেত্রে আমি বলবো বর্তমান গভর্নমেন্ট, আমি গতকালকের বক্তব্য দেখেছি মাননীয় অর্থমন্ত্রী, সেটি হচ্ছে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশকে এবং জুলাইয়ের অভ্যুত্থানের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে যে কথাটি আমরা বলছি সেটি হচ্ছে এই দেশটাকে একটা মানবিক মর্যাদার, একটা সাম্যের এবং ন্যায় বিচার, একটা ইনসাফের বাংলাদেশ করার জন্য রাষ্ট্রের কিছু কিছু ক্ষেত্রে পুনর্গঠন প্রক্রিয়া আমাদের শুরু করতে হবে।